আসসালামু আলাইকুম। সাদিক স্যারের পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লাস করব। সাম্প্রতিক ঘটে যাওয়া যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকস আছে, বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসবে, এরকম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের একটা দুর্দান্ত ক্লাস হতে চলেছে এবং এই সমস্ত ক্রেডিট সাদিক স্যারের আয়োজনে এই ক্লাসগুলো হতে চলেছে। তো আপনারা দ্রুত জয়েন হয়ে যান এবং ভিডিওটি শেয়ার দেন। আমরা এখনই শুরু করব। স্যার, অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার মোটামুটি অনেক সময় দিয়েছেন, আজকে অনেক জার্নি করে এসেছেন। স্যার আপনাদের কাজকর্মে অবশ্য খুশি। তো সেক্ষেত্রে আপনাদের চাকরি যাদের প্রয়োজন, বিশেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন ফেয়ার ওয়েতে, উইদাউট কোনো লবিং, টাকা পয়সা ছাড়া চাকরি প্রয়োজন, মাত্র পড়াশোনার মাধ্যমে, অবশ্যই স্যারের ক্লাসগুলো করুন। ইনশাআল্লাহ লেগে থাকুন, ভালো কিছু হবে। তো ধন্যবাদ স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যারকে। আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া যে প্রশ্নগুলো ইদানিং পরীক্ষায় আসছে এবং আসতে পারে, এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজিয়েছি। আজকের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রশ্নটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইফেক্টিভ, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে রিসেন্টলি যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে প্রশ্ন আসছে। সো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে দ্রুত কমেন্টে জানান। তার আগে আমি একটু দেখে নিই আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু ইনশিওর করবেন। দ্রুত জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? ডিয়ার ভিউয়ার, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এই 3-0 তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের, এইটা কিন্তু সারা বিশ্বে একটা আলোড়ন ফেলেছে এবং লাস্ট যে প্যারিস অলিম্পিক হলো সেখানেও কিন্তু এই 3-0 তত্ত্বের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু ইনভাইটেড করা হয়েছিল। সো এই 3-0 তত্ত্ব জিনিসটা কি, এটা অবশ্যই জেনে রাখবেন এবং 3টা জিরো দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা এই প্রশ্নের মাধ্যমে প্রতিধ্বনিত হচ্ছে। আচ্ছা, সালাম দিয়েছেন জাহাঙ্গীর স্যার, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া মারজান সুমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখার আগে, তার আগে একটু বলে নিই, দ্রুত কমেন্টে উত্তর জানান অন্তর্ভুক্ত নয় কোনটি। এইটার অন্তর্ভুক্ত নয় কোনটি, একটা কমেন্টে উত্তর জানান। তার আগে আমি 3-0 তত্ত্ব জিনিসটা কী জিনিস একটু ব্যাখ্যা করি। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে 3-0 তত্ত্বর কথা বলছেন, 3টা জিরো, 3টা বিগ জিরোর কথা বলছেন, একটা জিরো এবং একটা জিরো। জিরো মিনস হচ্ছে শূন্যতে নামিয়ে আনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস শূন্যতে আনতে চান কি? দারিদ্র। এই দারিদ্রকে তিনি শূন্যতে নামিয়ে আনতে চান, বেকারত্বকে তিনি শূন্যতে নামিয়ে আনতে চান এবং নেট কার্বন নিঃসরণ তিনি শূন্যতে আনতে চান। অর্থাৎ এই 3টা জিনিসই পৃথিবীর জন্য এখন বিরাট চ্যালেঞ্জ। আপনারা জানেন যে দারিদ্র আফ্রিকা সহ মানে অনন্ত দেশগুলো যে দারিদ্র, সেই দারিদ্রটাকে শূন্যতে আনতে চান। বেকারত্ব বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় এবং নেট কার্বন, যেটার কারণে গ্রিন হাউস ইফেক্টের ব্যাপক প্রভাব পড়ছে, সেই জিনিসটাকেও তিনি শূন্যতে নামিয়ে আনতে চান। তো তাহলে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি? এটা সঠিক উত্তর হবে কিন্তু লিঙ্গ সমতা। এটা কিন্তু এর অন্তর্ভুক্ত নয়। তো আমরা সঠিক অ্যান্সারটা একটু দেখে নিই, কোনটা সঠিক অ্যান্সার। দেখেন, লিঙ্গ সমতা এর অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্নে আমরা যাব। দেখেন, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? তো একটু মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক নিবন্ধিত দলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সো এটা আপডেট হতে পারে। এই ক্লাস পর্যন্ত আমি একটু আগেও নির্বাচন কমিশনে ঢুকেছিলাম ওয়েবসাইটে, তাদের যে ওয়েবসাইট, সেখানে যে সর্বশেষ তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী এই প্রশ্নটি সাজিয়েছি। সো আজকের এই ক্লাসের পরে যদি আরও রাজনৈতিক দল বাড়ে তাহলে সেটা আপনারা আপডেট করে নেবেন। তো আপনারা তার আগে একটু কমেন্টে উত্তর জানান তো যে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? তো এখানে আমরা অপশন দেখছি 47, 48, 49 এবং 55। কোনটা অ্যান্সার হবে? মঞ্জুরুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সবার আগে অ্যান্সার দিয়েছেন, অন্যরাও সঠিক অ্যান্সার দিয়েছে। সো আমাদের সঠিক অ্যান্সার হবে কিন্তু 55টি। আপনার এই সঠিক অ্যান্সারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর যে প্রশ্ন,
আজকে কিন্তু আমরা সুপার ডুপার সাজেশনকৃত সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিচ্ছি, যে প্রশ্নগুলো সবচেয়ে আলোচিত এবং রিসেন্টলি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে হাইলাইটেড টপিকস থেকে করা হয়েছে। এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন পরীক্ষায় পাবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন লাস্ট যে নববর্ষটা হলো, বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? লাস্ট যে শোভাযাত্রাটা হলো সেই নববর্ষের শোভাযাত্রার নামটা কি সেটা একটু আপনারা দ্রুত কমেন্টে জানান। এখানে ক নম্বরে আছে আনন্দ শোভাযাত্রা, নাকি খ নম্বরে আছে দেখেন মঙ্গল শোভাযাত্রা, নাকি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নাকি উপরের কোনোটি নয়? আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শোভাযাত্রাটা হতো পয়লা নববর্ষকে কেন্দ্র করে, সেই শোভাযাত্রার নাম কিন্তু পরিবর্তন হয়েছে এবং আরও অনেক ঘটনা ঘটেছিল। সো এই প্রশ্নটা কিন্তু এই কারণে বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা দ্রুত অ্যান্সার দিয়ে দিন যে আনন্দ শোভাযাত্রা নাকি মঙ্গল শোভাযাত্রা নাকি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, কোনটা সঠিক অ্যান্সার হবে? আচ্ছা, তারিকুল ইসলাম আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিন আকুন সঠিক অ্যান্সার দিয়েছেন। তো আমরা উত্তরটা একটু দেখে নিই যে সঠিক অ্যান্সার আসলে কি হবে। দেখেন আমাদের সঠিক উত্তর হবে গ, এটা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবং এই বছরের আগে এই শোভাযাত্রাটির নাম ছিল কিন্তু মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। এর মূল কারণ আমি যেটা মনে করি, এটা কিন্তু সরকার হাইড করে রেখেছে। মঙ্গল কাব্য এটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থের সাথে রিলেটেড, এই কারণেই মঙ্গল শব্দটা বাদ দেওয়া হয়েছে। আপনারা যারা বাংলা সাহিত্যে পড়েন যে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, এই সমস্ত যে কাহিনীগুলো মূলত এই শব্দটা অনেকটা হিন্দু ধর্মাবলম্বীরা ওন করে, যার কারণে এই শব্দটা বাদ দেওয়া হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, তো অন্য কিছু হতে পারে। তো আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে কী কারণে হতে পারে সেটা একটু বলবেন। দেন হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটা, সেটা বলা হচ্ছে যে আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে। এখানে নাজমুন আরা সুলতানা, জিনাত আরা, কৃষ্ণা দেবনাথ এবং ফারা মাহবুব, কোনটা সঠিক অ্যান্সার হবে একটু কাইন্ডলি জানাবেন। এবং কেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলে দিই। বাংলাদেশ এখনও কিন্তু 18 কোটি মানুষ হলেও এর নারী পুরুষের যে সমতা, মানে সমান সংখ্যা থাকলেও নারীদের যে পাওয়ার এমপ্লয়মেন্ট, এইটা কিন্তু হয়নি। নারীরা এখনও কিন্তু চাকরি বাকরি বা অন্য জায়গায় ক্ষেত্রে পিছিয়ে আছে। সো এ পর্যন্ত বাংলাদেশে অনেক বিচারপতি হয়েছে, কিন্তু নারীদের সংখ্যা মাত্র, আপিল বিভাগের বিচারপতির সংখ্যা 5 জন সুযোগ পেয়েছে এবং সে রিসেন্টলি সুযোগ পেয়েছে, যার কারণে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। নারী বিচারপতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন নিচের কোনজন? দ্রুত অ্যান্সার দেবেন। আমরা মঞ্জুরুল হক, তারপরে মানিক আকন্দ, রুবেল আহমেদ সবাই বলেছেন। তো আমরা বিলম্ব করব না, এর সঠিক অ্যান্সার হবে কিন্তু ফারা মাহবুব। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, ফারা মাহবুব। নেক্সট হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী যে আমাদের প্রশ্ন সেটা হলো 24 নভেম্বর 2026 স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ঔষধ উৎপাদনের মেধাস্বত্বে ছাড় সুবিধা পাবে? এখন এটা মেধাস্বত্ব মানে প্যাটেন্ট, এই প্যাটেন্টকৃত যে টাকা সেটা থেকে বাংলাদেশ কিন্তু অনুন্নত দেশ হওয়ার কারণে এই সুবিধাটা পেয়ে আসছে। আপনাদেরকে একটু বলে রাখি প্যাটেন্ট কী জিনিস। বিশ্বের উন্নত মানের যে ঔষধগুলো আছে এইটা বাংলাদেশ তো আবিষ্কার করেনি, করেছে অন্য দেশ। এখন যে সমস্ত দেশ বা যিনি এইটা আবিষ্কার করেছেন, এই ঔষধ উৎপাদনের জন্য প্রত্যেকটা ঔষধের যে মূল্য তার একটা নির্ধারিত অংশ যিনি এই ওষুধটা আবিষ্কার করেছেন, যার নামে এটা প্যাটেন্ট আছে, তার একটা লভ্যাংশ তার জন্য তার কাছে চলে যায়, একটা টাকার অংশ তার কাছে সে প্রাপ্য হন। কিন্তু শুধুমাত্র অনুন্নত দেশ তারা কিন্তু এর বাইরে আছে। যেহেতু আমরা 26 সালে উন্নয়নশীল দেশে চলে যাচ্ছি, উন্নয়নশীল দেশে উত্তরণ করব, তাহলে উন্নয়নশীল দেশে উত্তরণ করলে আমরা তখন তো আর অনুন্নত না, যার কারণে আমাদের এই পেটেন্টের টাকা দিতে হবে। তো এই পেটেন্টের টাকা আমাদের মৌকুব করা হবে কত সাল পর্যন্ত? এটা একটা বিশেষ রিকোয়েস্টের কারণে আমাদের আমাদের কিন্তু পেটেন্টের টাকা থেকেও আরও সুবিধা দেওয়া হচ্ছে, যে 2027 সাল পর্যন্ত
আমরা এই ঔষধের মেধাস্বত্ব ছাড়ার সুবিধা পাবো নাকি 29 সাল নাকি 31 সাল নাকি 2033 সাল। এবং এই মেধাস্বত্ব সুবিধাটা পাওয়ার কারণে বাংলাদেশে ঔষধের দাম কিন্তু ওই যেটা ছিল সেই লিমিটেড থাকবে। আর যদি এই মেধাস্বত্ব আমরা না পাই তাহলে আমাদের ঔষধে এখন যে ওষুধের দাম 50 টাকা সেটা প্রায় 75 টাকা হয়ে যাবে। কারণ উন্নতদের যারা এই ওষুধগুলো আবিষ্কার করেছে তাদেরকে কিন্তু এই পেটেন্টের কারণে একটা বড় একটা অঙ্কের টাকা দিতে হবে। তো কত সাল পর্যন্ত এই সুবিধা পাবো আপনারা দ্রুত অ্যান্সার দিন। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন যেমন মানিক আকন্দ সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 2033 সাল পর্যন্ত 2033 সাল পর্যন্ত কিন্তু আমরা এই পেটেন্টকৃত ঔষধের সুবিধাটা পাবো। আমাদের কিন্তু তাদের পেটেন্টের কারণে অতিরিক্ত টাকা দিতে হবে না, যার কারণে আমাদের ঔষধের যে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপাতত 2033 সাল পর্যন্ত নাই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন। নেক্সট যে প্রশ্ন সেটা হলো দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী কোনটি? এখন এইটা কিন্তু পিডব্লিউবি যারা নদী নিয়ে কাজ করে তারা সম্প্রতি এই একটা রিসার্চ করেছে। সেই রিসার্চের আলোকে দীর্ঘতম নদী, প্রশস্ত নদীতম নদী, এইটা কিন্তু সব একটু এদিক সেদিক হয়েছে। এই জন্য আপনারা একটু বলুন যে পদ্মা নাকি মেঘনা নাকি ইছামতি নাকি ধলেশ্বরী, দেশের দীর্ঘতম নদী কোনটি? এটা সঠিক অ্যান্সার দেবেন। মঞ্জুরুল হক দিয়েছেন গ, তারপরে হচ্ছে মঞ্জুরুল হক দিয়েছেন ক, সাবিনা ইসলাম মাইদুল তিনি দিয়েছেন এটার উত্তর হচ্ছে ক। আরও যারা জানা আছে তারা একটু অ্যান্সার দিন। আর আমরা যেহেতু আপনাদের জন্য এই ক্লাসটি সুন্দরভাবে সাজিয়েছি, সো কৃতজ্ঞতা প্রকাশের জন্য হলেও অন্তত এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার দেবেন, যাতে করে আমরা আরও বেশি উৎসাহিত হয়, আরও বেশি উদযাপিত হয় আপনাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো নেওয়ার জন্য। আর আমাদের ফুল সাপোর্ট পেতে হলে আমাদের পেইড বেসে ক্লাস করতে হবে। পেইড বেসের জন্য আপনাদেরকে ইনভাইট জানাচ্ছি। তো বলুন যে দেশের দীর্ঘতম নদী কোনটি? এটা পদ্মা, মেঘনা, ইছামতি, ধলেশ্বরী। আমরা সঠিক অ্যান্সার জেনে নিই। সঠিক অ্যান্সার হবে কিন্তু পদ্মা। এখন দীর্ঘ মানে কি লম্বা, আর প্রশস্ত কিন্তু চওড়া। এই বিষয়টা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে এবং উত্তরটা মানে ভুল হওয়ার চান্স থাকে। এটা একটু মনে রাখবেন। দীর্ঘতম মানে হচ্ছে লম্বা, এই নদীটা হচ্ছে পদ্মা, বর্তমান পিডব্লিউবি এর যে তথ্য মতে সেটা। নেক্সট হচ্ছে আমরা যাব দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? এই পিডব্লিউ এর জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি? ক নম্বরে আছে কমলদানি, খ নম্বর আছে বলেশ্বর, গ নম্বর আছে ইটবাড়িয়া, ঘ নম্বর আছে বুড়ি গঙ্গা। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। আচ্ছা, মানিক আকন্দ সহ যারা লাইভে সংযুক্ত হয়েছেন আশা করি আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে ক্ষুদ্রতম নদী মানে সবচেয়ে ছোট নদী কোনটা সেটার কথা জানতে চাওয়া হয়েছে। তো আপনারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হবে বলেশ্বর। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হবে বলেশ্বর। তো এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের জন্য রিসেন্টলি ঘটে যাওয়া এই তথ্যগুলো নিয়ে সাজিয়েছি আজকের ক্লাস। আশা করি অনেক ইফেক্টিভ হবে। দেন হচ্ছে 8 নম্বর যে প্রশ্ন, জার্মানির নতুন চ্যান্সেলর কে? আচ্ছা, চ্যান্সেলরের মর্যাদা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। চ্যান্সেলর হচ্ছে জার্মানির মানে রাষ্ট্রপ্রধান। জার্মানির রাষ্ট্রপ্রধানকে বলা হয় চ্যান্সেলর। যেমন বাংলাদেশের যিনি প্রধান তাকে বলা হয় প্রধানমন্ত্রী, কিন্তু আমেরিকার প্রধান কিন্তু রাষ্ট্রপতি। অনুরূপভাবে জার্মানির যিনি সরকারিভাবে সাংবিধানিক প্রধান হন তিনি হচ্ছে চ্যান্সেলর। এবং জানেন যে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন অ্যাডলফ হিটলার 1933 সালে। এবং অ্যাডলফ হিটলারের কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এই বিষয়টা আপনারা জানেন। তো জার্মানির নতুন যে চ্যান্সেলর তিনি কে? এবং এর আগে যে চ্যান্সেলর ছিল দীর্ঘদিন ধরে তিনি চ্যান্সেলর ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল, তিনি কিন্তু এখন আর নাই। এখন রিসেন্টলি একটা মানে তাদের নির্বাচিত চ্যান্সেলর হয়েছেন, সেটা কে? লার্স ক্লিংবেল নাকি ফ্রিডরিশ মার্কস নাকি ইয়োহান অডিফিউল নাকি আলেকজান্ডার ডোব্রিভিন্টর? কোনটা সঠিক হবে? দ্রুত অ্যান্সার দেবেন। অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন এবং আসলে সাম্প্রতিক তথ্য আপনাদের অনেকেরই আপডেট নেই, যার কারণে অনেকে অ্যান্সার দিচ্ছেন না।
তো অন্তত লাইভ এই লাইভটি কেমন লাগছে সেটার জন্য লাভ রিয়্যাক্ট বা লাইক রিয়্যাক্ট দিয়ে আমাকে একটু উজ্জীবিত করবেন। আমি বলে দিচ্ছি যে নতুন চ্যান্সেলর কে, নতুন চ্যান্সেলর জার্মানির চ্যান্সেলর তিনি হয়েছেন ফ্রিডরিচ মার্স। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জার্মানি কিন্তু এখনও অর্থনীতিতে ইউরোপের মধ্যে একটা ডমিনেটিং কান্ট্রি। সো এইটার উত্তরটা একটু জেনে নেবেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাই। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? আচ্ছা, বিমস্টেককে মানে রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন এবং সেখানে এই বিমস্টেকের একটা সম্মেলনে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সাইডলাইনে একটা বৈঠক করে এবং সেই বৈঠকের মাধ্যমে প্রথম নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আলোচনা সভা হয়, সেটা কিন্তু খুবই আলোচিত ছিল। সো এই বিমস্টেকটা কী জিনিস এই সংক্রান্ত তথ্য ভালোভাবে জেনে নেবেন, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক তথ্য আসতে পারে। তো আপনারা দ্রুত অ্যান্সার দিন যে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? থাইল্যান্ড নাকি ভারত নাকি বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? দ্রুত অ্যান্সার দেবেন, এটার সঠিক অ্যান্সার কোনটা হবে। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, তো এটার সঠিক অ্যান্সার হবে আচ্ছা, সঠিক অ্যান্সার দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যদি কোনো প্রশ্নের উত্তর দেখেন সেখানে বাংলাদেশ আছে, যদি কোনো প্রশ্নের উত্তরে যদি দেখেন বাংলাদেশ অপশনটা আছে, নিজের দেশ আছে, তাহলে আপনি আনডাউটলি বাংলাদেশ মারবেন যদি উত্তর না জানা থাকে। আর জানা থাকলে সেটা মানে তো সেটাই মারবেন। কেন বাংলাদেশ থাকলে বাংলাদেশ উত্তর দেবেন? এর কারণ হলো আমার দেশকে বা বাংলাদেশকে ছোটো করার জন্য অন্য প্রশ্নের উত্তর সাধারণত হয় না। দেখবেন 99% ক্ষেত্রে বাংলাদেশের নাম যদি থাকে উত্তর হিসেবে ওইটাই উত্তর হয়। সুতরাং বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান বা বর্তমান চেয়ারম্যান দেশ হচ্ছে বাংলাদেশ। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা আর বেশ কয়েকটা প্রশ্ন নিয়েই আমাদের আজকের ক্লাস শেষ করব। তো 10 নম্বর যে প্রশ্ন, যে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP30 কোথায় অনুষ্ঠিত হবে? COP30 কোথায় অনুষ্ঠিত হবে? খুবই আলোচিত এক প্রশ্ন, কারণ COP সম্মেলন অর্থাৎ জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু বিশ্ব খুব উদ্বিগ্ন। একটু আগে দেখলাম যে ডক্টর ইউনুসের 3 তত্ত্বে, যেখানে কিন্তু নেট কার্বন জিরোতে আনতে হবে। তাহলে এই জলবায়ু পরিবর্তনের মূল দায়ী যে পদার্থ সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর এই COP সম্মেলনের মাধ্যমে মূলত এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা হয়। তাহলে এই পরবর্তী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা কি আজারবাইজানের বাকুতে হবে নাকি ব্রাজিলের বেলেমে হবে নাকি মাদ্রিদের স্পেনের মাদ্রিদে হবে নাকি ভারতের নয়াদিল্লিতে হবে? দ্রুত অ্যান্সার দেবেন। আচ্ছা, মানিক আগন্ত জানতে চেয়েছেন এটার সঠিক অ্যান্সার কি? আমি আর বিলম্ব করব না, এর সঠিক অ্যান্সার হবে কিন্তু ব্লেম ব্রাজিল। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। আর অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাই যে ফরবেস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক নাকি জেফ বেজোস নাকি বার্নার্ড আর্নল্ড নাকি বিল গেটস? এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দেবেন। বিশ্বের শীর্ষ ধনী এইটা র্যাঙ্কিং করে একটা বিদেশি ম্যাগাজিন, নাম হচ্ছে ফরবেস। এই ফরবেস ম্যাগাজিন বিশ্বের সেরা ধনী কারা তার একটা তালিকা করে। তো এখন বর্তমানে এই যে বিশ্বের শীর্ষ ধনী এটা কিন্তু ওঠানামা করে, হ্যাঁ ওঠানামা করে। কখনো এই যে জেফ বেজোস হয়, আবার কখনো বিল গেটস হয়, কখনো ইলন মাস্ক হয়। তো এইটা আপডেট ওঠানামা করে। তো এটা প্রতি বছর একবারই হয়ে থাকে। তো বিশ্বের সেরা ধনীকে এটা নিজের ভেতরে কৌতূহল তো থাকে, একইভাবে পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নটি এসে থাকে। আচ্ছা, আমিনুল হক তিনি সঠিক অ্যান্সার দিয়েছেন, বলেছেন ক। তাহলে এই যে ফরবেসের তথ্য মতে 2025 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা ধনী আছে ইলন মাস্ক। এবং এই ইলন মাস্কের সাথেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্টারলিংকের একটা চুক্তি করেছে। স্টারলিং ইতিমধ্যেই ঢাকা শহরে এবং চট্টগ্রামে তাদের উপগ্রহভিত্তিক যে ইন্টারনেট সেবা সেটা কিন্তু চালু করেছে। যদিও এইটার ইন্টারনেট খরচ অনেক বেশি, তবুও এটা কিন্তু নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং কোনো ধরনের বাফারিং ছাড়া
এই ইন্টারনেটটা কাজ করবে। সো স্টারলিং বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে কবে, স্টারলিং সম্পর্কে আরও তথ্য আপনারা একটু জেনে নেবেন, কারণ এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এই স্টারলিংকের যিনি এই স্টারলিং ব্যবসার সাথে যিনি জড়িত তিনি হচ্ছে ইলন মাস্ক, এবং ইলন মাস্কই হচ্ছে বিশ্বের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, এটা মনে রাখবেন, যেটা কিনা বলছে ফরবিস ম্যাগাজিন। নেক্সট আমরা প্রশ্নে যাই, যে 12 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে? অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা। আচ্ছা, যেহেতু আমাদের ম্যাক্সিমামই কিন্তু শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি এই ধরনের টার্গেট আছে, সো বর্তমান উপদেষ্টা নামটা আপনাদের অবশ্যই জানা জরুরি, পরীক্ষায় কিন্তু এটা আসবে। কেন আসবে? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা কিন্তু চেঞ্জ হয়েছে কিছুদিন আগে, এবং তার পরিবর্তে নতুন একজন এসেছে, এই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য এই পরিবর্তন আনা হয়েছে। সো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্তর্বর্তী সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টার নাম কি? অনেকেই অ্যান্সার দিয়েছেন, যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি বলে দিই, এখানে সঠিক অ্যান্সার হবে, এটা দেখে নিই, চৌধুরী রফিকুল আবরার। এই যে চৌধুরী সি আর রফিকুলের আর, সিআর আবরার, এইটার সংক্ষিপ্ত নামও থাকতে পারে সিআর আবরার বা চৌধুরী রফিকুল আবরার, বা অনেক সময় বলতে পারে যে সিআর আবরার, এর সিআরের পূর্ণরূপ কী, এরকম প্রশ্নও কিন্তু পরীক্ষায় এসে থাকে। সো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি, সাম্প্রতিক ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট প্রশ্ন আপনাদের জন্য, সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরও স্লাইড ছিল, বাট আমি ব্যস্ততার কারণে সম্পূর্ণ ক্লাসটা নিতে পারছি না। যদি ভাগ্য ভালো থাকে সাদিক স্যারের মাধ্যমে আবারও আপনাদের সামনে হাজির হব। তো লাস্ট যে প্রশ্ন, যে বাংলাদেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? এটা কি কর্ণফুলী টানেল, নাকি বঙ্গবন্ধু টানেল, নাকি চট্টগ্রাম টানেল, নাকি আবু সাইদ টানেল? দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু অনেক নাম পরিবর্তন হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের অনেক নাম যেগুলো ছিল সেটা চেঞ্জ হয়েছে। তো এই প্রথম টানেলের নাম পরিবর্তন হয়েছে, এবং এটা কিন্তু চট্টগ্রামে ছিল এই টানেলটি। তো এই চ্যানেলের নাম কিন্তু পরিবর্তন হয়েছে। আপনারা দেখি কে কি অ্যান্সার দিয়েছেন একটু দেখে নিই। সিয়াম বলেছেন কর্ণফুলী টানেল, আমিনুল হক তিনি বলেছেন কর্ণফুলী টানেল, মানিক আকন্দ তিনি বলেছেন কর্ণফুলী টানেল, হরদেব রায় রাহুল তিনি বলেছেন কর্ণফুলী টানেল। আচ্ছা, যারা যে অ্যান্সারটা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই। আসলে আমাদের সঠিক উত্তর হবে কর্ণফুলী টানেল, এবং বাংলাদেশের টানেলের যুগে প্রবেশ করেছে। টানেলটা কি? সমুদ্রের তলদেশ দিয়ে একটা দেশের একটি অংশের সাথে অন্য একটি অংশের যোগাযোগ ব্যবস্থাকে বলে টানেল। তো ইতিপূর্বে বাংলাদেশে কিন্তু এটা ছিল না, তো চট্টগ্রামেই প্রথম টানেলটা তৈরি করা হয়েছে। তো এই টানেলটির নাম হচ্ছে কর্ণফুলী টানেল। তো এই ছিল আমাদের সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আজকের বিষয়। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি পজিটিভ রিভিউ পাই তাহলে অবশ্যই সাদিক স্যারের এইখানে আবারও ক্লাস করতে আসবো। আমার ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে একটু জানাবেন, তাহলে আমি নিজেও ফিল করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আর সবাইকে বলবো যে আপনারা অন্তত আজকের ক্লাসটিতে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।